দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। টেক ব্যাক বাংলাদেশ। We don't want a military. হাসিনার পরিণতি কি হতে পারে? রাজনৈতিক বিশ্লেষকগণ এই প্রশ্নে দ্বিধাগ্রস্ত। 10 বছর আগে 24শে মে 2014 আপসী নেত্রী বেগম খালেদা জিয়া বললেন, আওয়ামী লীগকে সময় দিচ্ছি, এই আওয়ামী লীগ থেকে একদিন পচে গলে দুর্গন্ধ ছড়াবে। বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবেন। বেগম জিয়ার কথাই ঠিক হলো। ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়া গণ আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেল। বিস্মিত চোখে সারা বিশ্ব দেখল সংক্ষুব্ধ মানুষের রক্তের বন্যায় পতিত ফ্যাসিস্ট কি করে পালায়। শেখ হাসিনা পালায় না, পালিয়ে গিয়ে প্রমাণ করল আওয়ামী লীগের রাজনীতি মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। তারা যা বলে তা করে না। পালালো কিন্তু কেন? আওয়ামী লীগ বরাবরই মধ্যযুগীয় ধ্যান ধারণার বর্বর সংগঠন। সরকারে কিংবা বিরোধী দলে যেখানেই থাকুক, লক্ষ্য একটাই, মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া বা ক্ষমতা দীর্ঘায়িত করা। 28 অক্টোবর 2006 ক্ষমতায় যাওয়ার জন্য বর্বর ও হিংস্র হয়ে ওঠে আওয়ামী লীগ। প্রকাশ্য দিবালোকে গণতন্ত্রের সপক্ষ শক্তির নেতাকর্মীদের লগি বৈঠা দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। শুধু কি তাই, লাশের উপরে নৃত্য করে উল্লাস করে, যা সভ্য দুনিয়ায় অকল্পনীয়। 11 জানুয়ারি 2007 বঙ্গভবনে মঞ্চস্থ হল প্রহসনের নাটক চক্রান্ত। ক্ষমতায় এলো সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, অর্থাৎ ষড়যন্ত্রকারী 1/11 তত্ত্বাবধায়ক সরকার। 7 মার্চ 2007 ষড়যন্ত্রের নীল নকশায় জনাব তারেক রহমানকে গ্রেফতার। 3রা সেপ্টেম্বর 2007 ষড়যন্ত্রকারী হাসিনা মঈনুদ্দিন ফখরুদ্দিন নিজেদের ছকেই এগোতে থাকে। সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি জনাব আরাফাত রহমান কোকো, জিয়াউর রহমান বীরুত্তম ও বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের ভাই। শুধু এই কারণেই তাকে সহ বেগম জিয়াকে মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতার করা হয়। চলতে থাকে জিয়া পরিবার ও বিএনপিকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা। এর আগে 11 সেপ্টেম্বর 2008 মুমূর্ষ তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। গ্রেফতারের সময় সুস্থ সবল প্রাণবন্ত যুবক তারেক রহমান পায়ে হেঁটে বন্দিশালায় গেলেন, অথচ স্ট্রেচারে করে হুইল চেয়ারে বন্দিশালা থেকে বের হলেন। নির্যাতনে গুরুতর আহত, মুমূর্ষ, ব্যথায় কাতর আমাদের তারেক রহমান। এ যেন অন্য এক তারেক রহমান। 29 ডিসেম্বর 2008 সম্পন্ন করে ইলেকটোরাল কুয়ের 9ম জাতীয় সংসদ নির্বাচন। 2009 সালের 6 জানুয়ারি চলমান ষড়যন্ত্রে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকার গঠন করে। শুরু হয় বিরোধী দলের নেতা কর্মীদের দমন পীড়ন। 25 ও 26 ফেব্রুয়ারি 2009 বিডিআর ম্যাসাকার। বিশ্বাসঘাতক সেনাপ্রধান মঈনুদ্দিন ও ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যু ফাঁদে প্রাণ হারান 57 জন দেশপ্রেমিক সেনা অফিসার। 14 নভেম্বর 2010 থমথমে ঢাকা, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে, রাজধানীতে রেড অ্যালার্ট।
ঢাকা সেনানিবাসের শহীদ মাইনুল রোডের ৬ নম্বর বাড়ি থেকে লুটেরা শেখ হাসিনা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে। কেঁদে ওঠে বাংলাদেশ। আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? 10 মে 2011 পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে দলখানা প্রধান বিচারপতি সংবিধানের 13 সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। 30 জুন 2011 সংসদে একদলীয় দুঃশাসনকে প্রতিষ্ঠিত করে। এ সবই ছিল চলমান ষড়যন্ত্রের অংশ। শুধু কি তাই, স্বৈরতন্ত্রের এক পর্যায়ে প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে বাধ্য করা হয়। হাতের পুতুলে পরিণত হয় বিচার বিভাগ। দেশ সেবা নয়, দেশের সম্পদ লুণ্ঠনই শেখ হাসিনার লক্ষ্য। প্রবাসীরা নিয়মিত কষ্টার্জিত উপার্জন অর্থাৎ রেমিটেন্স দেশে পাঠায়, আর ফ্যাসিস্ট হাসিনা তার পুত্র, কন্যা, বোন, স্বজনদের দিয়ে দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাঠায়। আওয়ামী লীগ দেখলেই বলতেন তুই চোর, তুই চোর। সাংবাদিক এবিএম মুসা জেল, জুলুম, নির্যাতনে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। যুগপৎ আন্দোলনে পেশাজীবীরা বরাবরই সক্রিয়। চলে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় গণ আন্দোলন। পেশাজীবীগণ রাজপথে অগ্নিস্ফুলিঙ্গের মতো স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ষড়যন্ত্রের প্রকাশ্য রূপ, বিরোধী মতের সংবাদ মাধ্যম বন্ধ করে দেয়া হয়। চলতে থাকে সংবাদকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের গ্রেফতার। ডিজিটাল নিরাপত্তা আইন মত প্রকাশের স্বাধীনতা হরণের অস্ত্র হিসাবে ব্যবহৃত হতে থাকে। মার্চ 2013 নানা অজুহাতে বিএনপি অফিসে হামলা চালায় পুলিশ। মে 2013 শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে কি ঘটেছিল? শাপলা চত্বরে বিশাল সমাবেশ চলছে। ঘড়ির কাঁটায় রাত 3টা। পুরো এলাকা ব্ল্যাকআউট। বিজিবি, র্যাব ও পুলিশ। থেমে থেমে সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ। শেখ হাসিনার মার্ডার স্কোয়াড শাপলা চত্বরের দিকে গুলি, কাঁদানি গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুটতে ছুটতে এগোতে থাকে। রক্তের স্রোত বুড়ি গঙ্গায় গিয়ে মিশে বহু প্রাণহানি ঘটে। 20 অক্টোবর 2013 144 ধারা ভেঙে সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রাখেন।
2 ডিসেম্বর 2013 খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসি ও অহিংস আন্দোলন। সমাবেশের পরের দিন প্রেস ক্লাব থেকে মির্জা ফখরুল গ্রেফতার হন। 24 জানুয়ারি 2015 আরাফাত রহমান কোকো মাত্র 45 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ফ্যাসিস্ট সরকারের নিপীড়নমূলক অমানবিক আচরণ, ভয়, ভীতি ও মানসিক নির্যাতনে এই দুঃখজনক মৃত্যুর কারণ। মায়ের চোখের সামনে সন্তানের লাশ, প্রবাসী ভাইয়ের কান্না ভেজা পথে শেষ যাত্রা। 20 এপ্রিল 2015 শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগের গুন্ডা বাহিনী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে কারওয়ান বাজারে তার গাড়িবহরে হামলা করে। 23 এপ্রিল 2015 রাজধানীর বাংলা মোটর এলাকায় বিকেলে আবারও হামলা করে ছাত্রলীগ। 28 অক্টোবর 2017 রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার পথে ফেনীর প্রবেশ মুখে গাড়িবহর ভাঙচুর করে। 8 ফেব্রুয়ারি 2018 মিথ্যা মামলায় ফরমাইশি রায়ে খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়। প্রতিবাদ করেন ক্ষুব্ধ আইনজীবীগণ। 2 বছরেরও বেশি কারাভোগকারী খালেদা জিয়া জেলে গেলেন হেঁটে, কিন্তু বের হলেন হুইল চেয়ারে। 2018 এবং 2024 নির্বাচন প্রহসনের নির্বাচন। প্রতিবন্ধী 5টা দলীয় দালাল নির্বাচন কমিশন দিয়ে প্রতিদ্বন্দ্বীবিহীন ও বিনা ভোটের একতরফা নির্বাচন। রাতের ভোট, আমি ডামি ভোট নাটক মঞ্চস্থ হয়। প্রলম্বিত হয় ফ্যাসিবাদের শাসন। কেউ যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন সেজন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহৃত হয় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ধ্বংস করে দেয় শিক্ষা ব্যবস্থা। প্রশ্নপত্র ফাঁস, ভুল বানান, মিথ্যা তথ্য, বানোয়াট ইতিহাসের পাঠ্যপুস্তক, নিরীক্ষামূলক পাঠ্যসূচি। কোমলমতি শিক্ষার্থীদের বানিয়েছে গিনিপিগ। বিশ্ববিদ্যালয়গুলোকে বানানো হয় ছাত্রলীগের টর্চার সেল। চালানো হয় হেলমেট বাহিনী ও ছাত্রলীগের আক্রমণ। নৃশংসতার হাত থেকে রক্ষা পায়নি সড়ক আন্দোলনে অংশ নেয়া কোমলমতি শিক্ষার্থীরাও। হাসিনার পৃষ্ঠপোষকতায় চলে মাদক ব্যবসা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন। এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা। ধর্ষণে সেঞ্চুরি উৎসব পালন করে ছাত্রলীগ। ব্যাংক লুট, বিদেশে টাকা পাচার, শেয়ার বাজার জালিয়াতি নিয়মিত চলতে থাকে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাইবার হ্যাকিং এর মাধ্যমে $101 মিলিয়ন চুরি করে প্রধানমন্ত্রীর পুত্র সহ আওয়ামী লুটেরা বাহিনী। শুধু কি তাই, সর্বত্রই নৈরাজ্য। রডের বদলে বাঁশ দিয়ে তৈরি করে দালান কোঠা। কৃষি বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেট তৈরি করে কৃষকদের শোষণ করা হয়। বহু কৃষক দাম না পেয়ে বেছে নেন আত্মহত্যার পথ। বেকার হয়ে পড়েন ঘাম বেচা শ্রমিক। দেশ পরিণত হয় গুম, খুন ও হয়রানির করদ রাষ্ট্রে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করে ছাত্রলীগ। পিয়াস করিমের মরদেহ নিতে দেয়নি শহীদ মিনারে। আর বিশ্বজিৎকে জনসম্মুখে হত্যা করে। দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সরকারি অর্থতস্রুপ তাদের দৈনন্দিন কর্মসূচির অন্তর্গত। বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 1,500-এর বেশি নেতাকর্মী গুম করা হয়। অনেককে আয়না ঘরে বছরের পর বছর বন্দি রাখা হয়। অব্যাহত থাকে বিচার বহির্ভূত হত্যা। 2013 সালের ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে গুম করা হয়। আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা ছোট থেকে বড় হয়ে গেছি বাবার আদর ছাড়া। বাবার হাতটা পর্যন্ত ধরতে পারিনি। আওয়ামী মন্ত্রীর মেয়ের জামাই র্যাব কর্মকর্তার নেতৃত্বে নারায়ণগঞ্জে ঘটে 7 মার্ডার। সন্তানের কান্নার স্রোতে ভেসে যায় বাবার দিকে ছুড়ে দেয়া গুলির আওয়াজ। হ্যালো, তুমি কোথায়? আমি মিলে যাচ্ছি। মিলে কেন আপনি কান্না উঠতে যে
র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা, দলীয় পেটোয়া বাহিনী হয়ে ওঠে জনপদে আতঙ্কের নাম। শত জুলুম নির্যাতনের মুখেও লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিরোধ আন্দোলন সংগঠিত করতে থাকেন। আপনি যে দল কিংবা যে মতেরই হন না কেন, আমাদের আন্দোলনকে বেগমান করতে আমাদের হাতকে শক্তিশালী করুন। আমাদের সঙ্গে রাজপথের সংগ্রামে, রাজপথের আন্দোলনে শরিক হন, অংশ নিন। আপনার সাধ্য সামর্থ্যের সবটুকু দিয়ে বিএনপি সহ 63টি রাজনৈতিক দলের চলমান আন্দোলনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। 4 অক্টোবর 2023 সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। পেশাজীবীদের আহ্বান করেন গুম, খুন ও পৈশাচিক নির্যাতনকারী স্বৈর শাসকের বিরুদ্ধে চালিয়ে যান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ও ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার লড়াই। কোটা মামলায় হাইকোর্টের রায়, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারি চাকরিতে কোটা বাতিল করে সরকারের দেয়া পরিপত্র বহাল রাখার সিদ্ধান্ত দেয়। কোটা না মেধা। লাল জুলাই অর্থাৎ 1 জুলাই থেকে 5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের গৌরবময় অধ্যায়। পেশাজীবীরাও ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একত্র হয়েছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল। শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে অভিহিত করলে ক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। ফুঁসে ওঠে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 16 জুলাই রংপুরে আবু সাইদ ও চট্টগ্রামে ওয়াসিম আকরামের শহীদ হওয়ার ঘটনা সবার মতোই পেশাজীবীদের হৃদয়ে গভীর রেখাপাত করে। শোক রূপান্তরিত হয় শক্তিতে, পরিষ্কার হয়ে যায় স্বতঃস্ফূর্ত আন্দোলন শুধু কোটা সংস্কারের নয়, ফ্যাসিস্ট চক্রের হাত থেকে মুক্তির আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের পাশে দাঁড়ান, আন্দোলনে সরাসরি সংযুক্ত হন। অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই, তাদের কাছে হাত জোর করে মাপ চাই। নিরাপত্তা দিতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তোলেন। স্বৈরাচার শেখ হাসিনার কালো থাবায় বাংলাদেশ নামক রাষ্ট্র যখন সর্বক্ষেত্রে ক্ষত বিক্ষত, তখন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গণমানুষের সহায়ক শক্তি হিসাবে ঝাঁপিয়ে পড়ে স্বৈরাচারের বিরুদ্ধে। শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, আইনজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, সামরিক, বেসামরিক কর্মকর্তা, কর্মচারী, ছোট বড় ব্যবসায়ী সহ অন্যান্য পেশাজীবীগণ কখনো পত্রিকার পাতায়, কখনো মিডিয়ায়, কখনো টক শোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেবামূলক কর্মকাণ্ডে, কখনো রাজপথে, কখনো স্লোগানে, কখনো প্রেস ক্লাবে, কখনো জেলখানায়, কখনো কোর্টের বারান্দায় পুলিশের নির্যাতন সহ্য করে 2007 থেকে লাল জুলাই 2024 পর্যন্ত
সার্বক্ষণিক স্বৈরাচার বিরোধী যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে সেবা দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। শুধু কি তাই, পরিবার পরিজনকে সময় দিতে পারেননি তারা। হারিয়েছেন চাকরি, শহীদ হয়েছেন, হতাহত হয়েছেন, জেল খেটেছেন, তারপরেও তারা পিছু হটেননি। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। গণক্ষোভে ছাত্র জনতার রক্ত ঝরা প্রতিবাদে পেশাজীবীরাও রাজপথে অগ্নিস্ফুলিঙ্গ ফ্যাসিস্ট খেদাও আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন অনেকেই। বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সম্মিলিত পেশাজীবী পরিষদের ইস্পাত কঠিন অঙ্গীকার। সবার আগে বাংলাদেশ।